চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পাইপলাইনে জ্বালানি আসছে ঢাকায়। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে মাত্র ১২ ঘন্টায় ৫০ লাখ লিটার তেল সরবরাহ করা হবে ঢাকা অঞ্চলে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অর্থায়নে প্রায় ৩,৬৫৩ কোটি টাকার এই প্রকল্প আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অপারেশনে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, এর মধ্য দিয়ে বছরে সরকারের সাশ্রয় হবে অন্তত ২৫০ কোটি টাকা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং বাবুন পালের ছবিতে প্রতিবেদন। জ্বালানি পরিবহনের লক্ষ্যে ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ২০২০ সালের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হল কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। প্রকল্পে ব্যয় হয়েছে ৩,৬৫৩ কোটি টাকা। আর এর আওতায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসার্ধের ২৪২ কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাসার্ধের আরও ৮ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। প্রাথমিকভাবে পতেঙ্গা স্টার্ন রিফাইনারি প্রান্ত থেকে জ্বালানি পৌঁছাবে নারায়ণগঞ্জের গোদনাইল। এরপর যাবে ফতুল্লা ডিপোতে। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এই পাইপলাইন বসানোর ফলে বছরে সরকারের সাশ্রয় হবে ২৫০ কোটি টাকা। ঢাকায় ৩টা ডিপোতে আমাদের এই যাবে, গোদনাইল, ফতুল্লা এবং কুমিল্লা। এই 3টা ডিপোতে আমরা সরাসরি পাইপলাইনের মাধ্যমে যদি এই সরবরাহটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অপচয়টা কমবে, অবচয় যেটা বলে সেটা সরকারের চুরির সম্ভাবনা থাকবে না। প্রকল্প পরিচালক জানান, গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রান্ত থেকে ডিজেল পাম্প শুরু করা হয়েছে। এরই মধ্যে ডিজেল কুমিল্লা পার করেছে। পুরো লাইন ভর্তি করতে ৩,১৭ লাখ লিটার ডিজেল লাগবে। কুমিল্লায় পেট্রোলিয়াম ডিপো স্থাপন ছাড়াও সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম এবং ফতুল্লায় যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের রিজার্ভার বসানো হয়েছে। এই প্রকল্পটি আমাদের মার্চ ২০২৫ সালের ভিতরে স্থাপন সম্পন্ন হয়েছে। ইন দি মিন টাইম আমরা এই প্রি কমিশনিংয়ের কাজও করেছি এবং প্রি কমিশনিং কাজ করার সাথে সাথে আমাদের যে সেন্ট্রাল অটোমেশন, স্ক্যাডা, টেলিকমিউনিকেশন, পিআইডিএস, এগুলোকে আমরা ফাইন টিউনিং করেছি। পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেডের বাস্তবায়িত এই প্রকল্পে সংযোজন করা হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বিশেষ করে পতেঙ্গার নিয়ন্ত্রণ কক্ষ থেকেই পুরো পাইপলাইনের তেল সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বছরে এই প্রকল্পের মাধ্যমে আয় হবে ৩২৬ কোটি টাকা। এর মধ্যে ৯০ কোটি টাকা খরচ হবে সংরক্ষণে। আগে ১০০রও বেশি কোস্টাল শিপ দিয়ে এসব জ্বালানি পরিবহন করা হলেও এখন তা পাইপের মাধ্যমে হবে, আর তাতে সময় কমবে অন্তত ১.৫ দিন। এই পাইপলাইন ২৫০ কিলোমিটার চালানোর জন্য আমাদেরকে একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা কিন্তু ধারণা ছিল। আমরা বিপিসি থেকে চ্যালেঞ্জ নিয়ে অনেকটা আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে চালানোর জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হচ্ছে। দেশের মোট চাহিদার ৩০% জ্বালানি তেল ব্যবহার হয় ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে। প্রথম পর্যায়ে বছরে ১৫ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হলেও পরবর্তীতে এই লাইন বাঘাবাড়ি, আশুগঞ্জ এবং ভৈরব পর্যন্ত বিস্তৃত করা হবে। আর তখন জ্বালানি তেল সরবরাহ ৬ লাখ মেট্রিক টন বাড়িয়ে করা হবে ২১ লাখ মেট্রিক টন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং যেমনটি আপনার প্রতিবেদনে আমরা জানলাম যে প্রথমবারের মতো পাইপলাইনে জ্বালানি আসছে ঢাকা এবং ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অপারেশনে যাচ্ছে। সময় তো বেশি নেই। কর্তৃপক্ষের তৎপরতা কেমন দেখছেন এ বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি চট্টগ্রামের তেল সেক্টর বলা যায় এই এলাকাটা, পতেঙ্গার গুপ্তাখাল এলাকায়। এখান থেকে মূলত সারা দেশে জ্বালানি তেল সরবরাহ করা হয়। জাহাজ থেকে নেবে, আনার পর এখানকার স্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ, রিফাইনিং করার পর সারা দেশে তেল সরবরাহ করা হয়। আপনারা জানেন, চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় ২০২২ সালের দিকে। সেটি এখন আগামী সম্পূর্ণ হয়ে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে এটি চালু হচ্ছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির এখানের এসে উনি
এটি উদ্বোধন করবেন চট্টগ্রামের গুপ্তখাল পদ্মা অয়েল কোম্পানি থেকে, কোম্পানির ডিপো থেকে এটি উদ্বোধন করা হবে। এবং আপনি জানেন যে এখন যেভাবে জ্বালানি তেল যাচ্ছে জাহাজে করে এবং রেলে করে, সেটাকে প্রায় 17% সিস্টেম লস হচ্ছে। এখন পাইপলাইনের মাধ্যমে আপনি এই জ্বালানি তেল সরবরাহ করা হলে প্রায় সরকারের বছর 250 কোটি টাকা সাশ্রয় হবে এমনটি ধারণা করছে এখানকার কর্মকর্তারা। আপনারা জানেন বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বার্ষিক খরচ হয় 326 কোটি টাকা। একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে কেবলমাত্র 90 কোটি টাকায়। সেই হিসেবে বছর অন্তত 226 কোটি টাকা এবং তারও বেশি টাকা সাশ্রয় হবে এমনটি ধারণা করা হচ্ছে। এছাড়া সিস্টেম লস এবং চুরি ঠেকাতেও কোটি টাকা সাশ্রয় হবে। বিপিসি সূত্রে জানা গেছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে পাইপলাইনটি ব্যবহার করে 3টি তেল বিপণন প্রতিষ্ঠান জ্বালানি তেল সরবরাহ করবে এবং এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে প্রথমে কুমিল্লা বরুড়া হয়ে জ্বালানি তেল যাবে নারায়ণগঞ্জের গুডনাইল এবং ঢাকায় ফতুল্লায়। কুমিল্লায় বরুড়া স্থাপন করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটেড ডিপো। এই ডিপো থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং এই আশেপাশে অঞ্চলে প্রয়োজনীয় জ্বালানি তেল। শিল্পী ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি এই পাইপলাইনে জ্বালানি আসার মাধ্যমে নিশ্চয়ই সরকারের সাশ্রয় হবে এবং যেরকম জ্বালানি সরবরাহ রয়েছে সরবরাহটি আরও বেশি সহজ হবে। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা তেজস্ক্রিয় বস্তুর উপস্থিতি চিহ্নিত কন্টেইনারটি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বলছে কন্টেইনারটি পরীক্ষায় সপ্তাহ খানেকের মধ্যে পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞরা আসবেন। তাদের রিপোর্টের ভিত্তিতে বিধি অনুযায়ী তেজস্ক্রিয় বস্তু সরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ঢাকার ডেমরার আলাস্কা স্টিল কোম্পানি লিমিটেডের জন্য ব্রাজিল থেকে আমদানি করা লোহার স্ক্রাববাহী কন্টেইনারটি জাহাজ এমবি মাউন্ট ক্যামেরন থেকে চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে নামিয়ে রাখা হয় গত 3রা আগস্ট। গত 6ই আগস্ট বন্দরের 4 নম্বর গেট দিয়ে কন্টেইনার খালাস নেওয়ার সময় কাস্টমসের তেজস্ক্রিয় পদার্থ চিহ্নিত করার মেগা পোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম যন্ত্রে অ্যালার্ম বেজে উঠলে ধরা পড়ে তেজস্ক্রিয়তার বিষয়টি। 5 কন্টেইনার ছিল, তার মধ্যে 1 কন্টেইনার আর কি গামা অ্যালার্ম বেজেছে এবং ওইখানে ডিটেক্ট হয়েছে। ডিটেক্ট হওয়ার পর আমরা আমাদের যে ডিভাইস আছে RIID এটা দিয়ে এটা ডোজ রেট পরিমাপ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের রেডিও অ্যাক্টিভ পদার্থের জন্য আলাদা করে রাখা বিশেষ এলাকায় রাখা হয়েছে স্ক্রাববাহী হলুদ কন্টেইনারটি। এটি পরীক্ষার জন্য পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এটা অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃক এটা যখন ফার্দার পরীক্ষা নিরীক্ষা করা হবে, যদি এটা নিশ্চিত হয় দেন এটা রেডিও অ্যাক্টিভ নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা করা হবে। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তারা কন্টেইনারটি নিরীক্ষায় আসবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরমাণু শক্তি রেগুলেটরি অথরিটির অনুমোদন ক্রমে স্ক্রাপে থাকা তেজস্ক্রিয় পদার্থ সরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, জানান কাস্টম কর্মকর্তারা। প্রতিটা স্ক্র্যাপ একটা চেক করে দেখা হয় আসলে কোন স্ক্র্যাপের মধ্যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা আছে। মানে এটা পেলে তখন আমরা এটা ওই অ্যাটমিক এনার্জি কমিশনের টিমটা ওটা শিল্ডিং করে এটার জন্য ডিসপোজের জন্য তাদের যে ব্যবস্থাপনা আছে সেখানে নিয়ে যাবে। গত 30শে মার্চ ব্রাজিলের মানাউস বন্দর থেকে জাহাজীকরণ হয় কন্টেইনারটি। এরপর পানামা, নেদারল্যান্ড, শ্রীলঙ্কার কলম্বো হয়ে চট্টগ্রাম বন্দরে আসে কন্টেইনারটি, জানান কাস্টম কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বান্দরবানে তমরুতে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসা গোলাগুলির শব্দ আপাতত থেমেছে, তবে আতঙ্ক রয়েছে সীমান্ত জুড়ে। এ নিয়ে 34 বিজিবির কমান্ডার জানিয়েছেন তাদের কাছে তথ্য রয়েছে এই গোলাগুলি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে তাদের বিদ্রোহী সংগঠনগুলোর। আব্দুল রশিদকে সঙ্গে নিয়ে কামরুল ইসলাম মিঞ্চুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। গেল বছর 21 মে থেকে ডিসেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর সাথে লড়াই করে মিয়ানমারের আরাকান আর্মি দখলে নেয় আরাকান রাজ্যের 13টি টাউনশিপ।
সেই থেকে মিয়ানমার সীমান্তে দখলদারিত্ব চলছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা জানান, বছর ঘুরতে না ঘুরতেই আবারও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাতে মিয়ানমারের গোলাগুলির শব্দ ভেসে আসে তুমরু সীমান্তে। আগে তো আতঙ্কের মধ্যে দিন কাটাইছি, এরপরে আবার হঠাৎ অনেক দিন শান্ত ছিল, কালকে হুট করে দেখলাম যে আবার গোলাগুলি শুরু হয়ে গেছে। AK-47 যেটাকে বলে আর কি, মানে একটার পর একটা ছুটতে থাকে, টক 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 টক, ওইভাবে একটা সাউন্ড হয়েছে। হঠাৎ ঘুমন্ত সীমান্তে গুলির শব্দ শুনে আটকে ওঠেন। ঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয় খুঁজেন বহু মানুষ। শব্দ আর তখন বাচ্চা কাচ্চা সবাই আতঙ্ক হয়ে গেছি, কোন দিকে যাবে এই অবস্থা। মাথা ফেললি তখন ডুসডা শুরু হয়। মনে করছি আরো বাড়ির পাশক ফার আছে, ফারও তো নেই, গুলি চলে, তোরাই গুলি মারছে, ঠিক আছে না, আতঙ্ক মাঝে মানুষ বেগুনটা অরগত হতো বাইরে গিয়ে দূর বেশি গুলি মারছে। শূন্য রেখা থেকে 350 গজ মিয়ানমারের ভেতরে চলা সংঘর্ষের স্থায়িত্ব ছিল মাত্র বেশ কয়েক মিনিট। 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলমও জানান, দখলদার আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সাথে এই সংঘাত হতে পারে। মায়ানমারের ভিতরে ওরা নিজেরাই একটু গোলাগুলি করেছে। আমরা ধারণা করছি আরাকান আর্মি এবং যে আরসা কিংবা RSO যারা আছে ওদের মধ্যে বোধহয় কিছুটা কোনো কিছু সমস্যা হয়েছে, কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো গুলি আসে নাই, এটা 100% নিশ্চিত। ঘটনার পরেই তো আমরা ওখানে আমাদের টহল যেটা আছে সেটা বৃদ্ধি করলাম, স্থানীয় জনগণকে সতর্ক করলাম যেন তারা অযাচিত বের না হয়। গত 26 জুলাই মিয়ানমারের সংঘর্ষের গুলির খুশে এসে পড়েছিল বান্দরবানের নাইখংচুরির বসতবাড়িতে। মিন্টু, 71, কক্সবাজার। 33 বছর পর কেটেছে নির্বাচনহীনতার দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 10ম নির্বাচন হবে 11 সেপ্টেম্বর। এরই মধ্যে তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রমও এগিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার। এতে নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে অছাত্রদের হলের সিট দখলে রাখা নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হল ছাড়তে বাধ্য করা হবে অছাত্রদের। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে জাকসু, প্রতিষ্ঠার পর থেকে জাকসু ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সর্বশেষ নির্বাচন হয় 1992 সালে। এরপর আর আলোর মুখ দেখেনি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 10ই আগস্ট ঘোষণা হয় জাকসু নির্বাচনের দিনক্ষণ। জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। 3 দশক পর নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে সেই দাবির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হয়। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। আর অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তার সংকট হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট। জাকসুটা যেহেতু দীর্ঘ একটা সময় ধরে হয়নি, এটা হঠাৎ তফসিল ঘোষণা করা হয়েছে, অনেক দীর্ঘ প্রতীক্ষার পর এটার অবসান ঘটলো। আমরা বিশ্বাস করি যে এই ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে এবারই যেন তাদের এই দীর্ঘসূত্রিতা শেষ হয় এবং এবার যেন যথাসময়ে নির্বাচন হয়। আমরা চাই যে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয় করে যদি হলগুলোতে অভিযান চালায়, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে সাবেক শিক্ষার্থীদের বের করা সম্ভব। এদিকে নির্বাচন কমিশন বলছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। অছাত্রদের হল থেকে বের করার ক্ষেত্রে প্রশাসনের আসলে সচেতনতামূলক কার্যক্রম চালাতে পারবো, কিন্তু নির্বাচন কমিশন হলে তাদেরকে চিহ্নিত করেও দিতে আমরা হয়তো সক্ষম হব, কিন্তু এই হল থেকে সংশ্লিষ্টদের বের করে দেওয়াটা নির্ভর করছে হলের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রভোস্টদের উপর। তারা একত্রিতভাবে করতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও করতে পারেন। 1972 সালে প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। এরপর 1993 সালের 29শে জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। হাসান আহমেদ,
৭১। মাদারীপুর জেলার শিবচরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌর ভবন ২-এর কাছে এই হামলার ঘটনা ঘটে। জয় বাংলার স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন এ হামলা চালায় বলে জানান আহতরা। আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচশর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির লিফলেট বিতরণ নিয়ে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা তদন্ত করে দেখছে। মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত 10টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিস্টেকের খবর এখনো আসেনি। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি রয়েছে, এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে। উপদেষ্টা জানান, এসব মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। আশা করি এই মসজিদের মাধ্যমে, এটা শাহী মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা মসজিদ, এর মাধ্যমে একটা সৌহার্দ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় চলে যাবে এবং মানুষ নামাজি হবে। নামাজের মাধ্যমে মানুষ অপরাধ থেকে, পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এবং এখানে আমরা পাঠাগারও করেছি, অবসর সময়ে মানুষ এখানে এসে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় পুস্তক পড়ার সুযোগ পায়। প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স কর্মচারী নিয়োগ না দেয়ায় গত ৩ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের 50 শয্যার তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। বস্তাবন্দি হয়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল্যবান যন্ত্রপাতি। এরই মধ্যে অনেক সামগ্রী চুরিও হয়ে গেছে। এছাড়া সীমিত পরিসরে চালু হওয়া হাসপাতালের জরুরি ও বহির্বিভাগ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। এলাকাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে 2022 সালে উদ্বোধন করা হয় 50 শয্যার তারাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। আনা হয় মূল্যবান যন্ত্রপাতি, বেড সহ আনুষঙ্গিক জিনিসপত্র। কিন্তু চিকিৎসক, নার্স বা কর্মচারী পদে কাউকেই নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ, যে কারণে 3 বছরেও চালু হয়নি হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম। এতে তালাবদ্ধ ও বস্তাবন্দি অবস্থায় নষ্ট হচ্ছে হাসপাতালের সব যন্ত্রপাতি। এরই মধ্যে লোপাট হয়েছে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ও বাথরুম ফিটিংস। এদিকে অল্প পরিসরে জরুরি ও বহির্বিভাগ চালু করা হলেও জনবল সংকটে চিকিৎসা সেবা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। গরিব দুঃখী যারা আছে তারাই তো বেশিরভাগ হাসপাতালে আসে, সবাই তো আর ময়মনসিংহ কিংবা প্রাইভেট ডাক্তার দেখাইতে পারে না। এরকম যদি সুবিধা থাকতো যে আমাদের সিজার হলে এখানে ভর্তি হতে পারতাম, তাহলে তো সমস্যা ছিল না। আরও যদি ভালো হয়, আরও যদি মনে করেন যে সিজারের ব্যবস্থা থাকে, ডেলিভারির ব্যবস্থা থাকে, মানে রুগী আমরা ভর্তি করাইতে পারি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো সেবা না পেয়ে এই অঞ্চলের মানুষকে যেতে হয় ময়মনসিংহ মেডিকেলে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন প্রসূতিরা। তাই দ্রুত তারাকান্দা হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু করার দাবি সবার। দাবি করি যে সবটাই চালু হোক, যাতে আমাকে দূরে না যাওয়া লাগে। আমাদের ইনডোরটা যদি চালু করে দেওয়া যেত, তারাকান্দাবাসীর জনগণকে এই কষ্ট করে আর ময়মনসিংহ যেতে হতো না। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 400 থেকে 500 জন এবং জরুরি বিভাগে 50 থেকে 60 জন রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু জনবল না থাকায় পর্যাপ্ত সেবা দেওয়া যায় না, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যে রোগীগুলো খুব সিরিয়াস ওগুলো আমরা এখানে রাখি না, হয়তো ম্যাডামের কাছে চেক আপ করে দেওয়ার পর ম্যাডাম রেফার করে। এনসিডি কর্নারে হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের রোগীরা সেবা পাচ্ছেন এবং সাধারণ শিশু আইএমসি কর্নার আছে, যেখানে শিশু বাচ্চাদের সেবা দেওয়া হয়। এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, দ্রুত জনবল সংকট দূর করে হাসপাতালের সব বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকবলের জন্য এটা এখন ইনডোর চালু করা সম্ভব হচ্ছে না, তবে আমরা ইতিমধ্যে 18টি মেডিকেল অফিসারের পদ সৃজনের জন্য চিঠি লিখেছি। এটা প্রক্রিয়াধীন এবং আশা করি খুব তাড়াতাড়ি পদ সৃজন হবে। তারাকান্দা উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটি দ্রুত চালু হবে, এমনটাই প্রত্যাশা সবার। মনিরা কাজুরি, 71।
দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাবুল, আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং যেমনটি দেখলাম যে চিকিৎসক, নার্স, কর্মচারী নিয়োগ হচ্ছে না, এজন্য পূর্ণাঙ্গ সেবাও সেখানে পাচ্ছে না যারা রোগী রয়েছে। এর পেছনের কারণ আসলে কি এবং কর্তৃপক্ষ কি বলছে? আপনি হাসপাতালটি যখন উদ্বোধন করে তুলে দেওয়া হয় তখন এখানে যে ডাক্তার, নার্স এবং কর্মচারী যাদের এখানে পদায়ন করার কথা, সেই পদটি আসলে সৃষ্টি হয়নি। পদ সৃষ্টি না করার কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে কাউকে পদায়ন বা নিয়োগ দেওয়া যাচ্ছে না। এটি আসলে মূলত কারণ। এবং এরই মধ্যে 3টি বছর পার হয়ে পেরিয়ে গেছে, এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালটি চলছে। আপনি জানেন যে 5 লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালটি, এবং দুর্গরা মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি আসলে করা হয়েছিল। আপনি জানেন যে ময়মনসিংহ শেরপুর হালুয়াঘাট যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, সেই সড়কের উপরেই উপজেলা সদরে হাসপাতালটি প্রতিষ্ঠিত। এখানে প্রায়ই নানান দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ এখানে মারা যাচ্ছে, আহত হচ্ছে। কিন্তু এই যে হাসপাতালের যে সেবা, সেটি আসলে যদি পেত মানুষ তাৎক্ষণিক, তাহলে এই যে হতাহত রোগীদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়তো না। অর্থাৎ তারা এই দুর্গরাই সেবাটি পেতেন, মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে আসতো, এবং একই সঙ্গে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপর যে চাপ, সেটিও কিন্তু আসলে অনেকটা কমে আসতো। তো এরকম অবস্থায় চলছে, এবং এই যে চিকিৎসক এবং নার্স কর্মচারী কবে নিয়োগ হবে, সেটিও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। যদিও স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন যে আসলে সেই নিয়োগের যে প্রক্রিয়া, পদায়নের যে প্রক্রিয়া, সেটি আসলে তারা চেষ্টা করছেন এবং যোগাযোগ রাখছেন। কিন্তু যেহেতু পদায়ন হয়নি, এই পদ সৃষ্টি হয়নি, সেই কারণে আসলে এখানে নিয়োগ বা কাউকে সংযুক্তিতে আসলে সেই চিকিৎসা, এই ডাক্তার এইখানে আসলে চিকিৎসা সেবা দিতে পারছে না। এরই মধ্যে যে হাসপাতালের যে যন্ত্রপাতি, যেটি অনেক যন্ত্রপাতি যেটি রয়েছে, সেটি বস্তা বন্দি অবস্থায় পড়ে রয়েছে, অনেক যন্ত্রপাতি বিনষ্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে মূল্যবান যে হাসপাতালের যে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, সেই সাথে যে অপারেশনের পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ ওয়ার্ডের যে মূল্যবান যে বিছানা, সেটি আসলে অনেকটা ব্যয়, অনেকটা দামি সেই বিছানা, সেটিও আসলে আমরা যেটি দেখেছি যে সেটি পড়ে রয়েছে দরজা বন্ধ, তালাবদ্ধ অবস্থা, সেটিও আসলে বিনষ্ট হচ্ছে। তো এরকম বিছানাপত্র থেকে শুরু করে মেশিনারি, সেগুলো যেমন বিনষ্ট হচ্ছে, এবং এই 3 বছর পার হয়ে গেছে, এরই মধ্যে আসলে মানুষের যে স্বাস্থ্য সেবা দুর্গরা পৌঁছানোর যে কথা ছিল, সেটিও আসলে এখানে পৌঁছানো সম্ভব হয়নি। যে কারণে মানুষ এই তারাকান্দা উপজেলার 10টি ইউনিয়নের এই উপজেলার মানুষ চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা যেমনটি আশা করেছিলেন যে এই দুর্গরা সেবা তারা পাবেন। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে বিসিএস, যে সর্বশেষ যে স্পেশাল বিসিএস পরীক্ষা চলছে, এখান থেকে তারা কিছু চিকিৎসক পেলে জুনিয়র কনসালটেন্ট এবং কনসালটেন্ট সহ বিভিন্ন পদে হয়তো তারা পদায়ন না হলেও, পদ সৃষ্টি না করা পর্যন্ত তারা সেটি সংযুক্তি অ্যাটাচমেন্ট দিয়ে সেটি আসলে করতে পারবেন, এমনটি আসলে তারা জানিয়েছেন। তো এই যদি মানুষের কিন্তু আসলে প্রত্যাশা যে হাসপাতালটি অবিলম্বে এখানে পদ সৃষ্টি করে চিকিৎসক, নার্স কর্মচারীদের পদায়ন করা হবে, এবং মানুষের যে স্বাস্থ্য সেবার যে প্রত্যাশা এই হাসপাতালটি আসলে চালু করা হয়েছিল দুর্গুড়ায়, সেটি সেবা তারা, চিকিৎসা সেবা তারা পাবেন। লাবণী। বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি চিকিৎসা সেবা হাসপাতালে অবিলম্বেই চালু হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। ভরা মৌসুমেও বরিশালের নদ নদীতে ইলিশের দেখা নেই। জেলেরা জানান, অবৈধ কারেন্ট জাল আর মৌসুমী জেলেদের দৌরাত্মে নদ নদী এখন ইলিশ শূন্য। তারা আরও জানায়, মা ইলিশ রক্ষা এবং জাটকা সংরক্ষণ অভিযানে সময় চরগড়া নামের আরেক ধরনের জাল পাতে অসাধু জেলেরা। এতেও নষ্ট হয় বহু ইলিশ। বিধান সরকার জানাচ্ছেন বিস্তারিত। একসময় উজিরপুরের সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে সুতার তৈরি টোনা জাল বা ধরা জাল ব্যবহার করতেন জেলেরা। এরপরে আসে কারেন্ট জাল, যেটা 3 দশকের বেশি সময় ধরে ইলিশ নিধন করছে। টোনা জাল বাইতাম, ধরা জাল বাইতাম। এই ইলিশ মাছের জন্য এই দুইটাই থাকতো। পরে এই কারেন্ট জাল আসার পরে ওই জালে আর মাছ বাঁচতো না। সুতার জালটাই বেশি পাওয়া পড়তো আগে, এখন সুতার জালে মাছ কম পায় দেখি আর কি প্লাস্টিক সুতার জালটা আনে। আর কারেন্ট জালটা মাছ একটু বেশি বাজে,
এই জন্য সবাই কারেন্ট জালটা একটু বেশি ভাই। তবে কারেন্ট জাল নিষিদ্ধ জেনেও এই জাল নদীতে ফেলার কথা অকপটে স্বীকার করেন জেলেরা। তারা জানান মৌসুমী জেলের সংখ্যা বহুগুণে বেড়েছে, সেই তুলনায় মাছের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। আমারও বাইতে কি বল কারেন্ট জাল 4 ঘন্টা জাল বাইছি, 4 ঘন্টা জাল বাই একটি মাছও পাইনি। নদীতে গেছি ইলিশ পাই নাই, আবার চলে আইছি। জেলেরা আরও বলেন মাইলিশ রক্ষা বা জাটকা সংরক্ষণ অভিযানে চলে লুকোচুরি। প্রশাসনের সহায়তায় কিছু জেলে চরগারা বা বেহেন্দি জাল পেতে ইলিশের বংশ ধ্বংস করে। যে নাইবে হের আগের দিন ফোন দিয়ে কয় কালকে কিন্তু আমরা নামবো, তোমরা সরিয়ে যাইও। এই হারা সরিয়ে দেয়, পরের দিন আবার ইয়ে মাছ ধরে। মৎস্য অধিদপ্তর আছে, তারা যদি সজাগ দৃষ্টি রাখে তাহলে হয়তো মৎস্য সরবরাহ আরও বাড়তে পারে। এ নিয়ে মৎস্য বিভাগের সহকারী পরিচালক বলেন, প্রশাসনে অসাধু ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে, পাশাপাশি চেষ্টা করছেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে মাছের উৎপাদন বাড়াতে। ইলিসিট এলিমেন্ট তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। আইডেন্টিফাই করার পাশাপাশি তাদেরকে নিবৃত্ত যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, এখানে আমরা ভালোভাবে জানবো। উজিরপুরে সন্ধ্যা নদী পাড়ের ডাকসাইটের জেলেপল্লীতে এখন মাত্র 20টি পরিবারের মধ্যে 64 জন জেলে রয়েছে। বিপরীতে 1000-এর বেশি জেলে আছে যারা কারেন্ট জাল দিয়ে মাছ ধরে। বিধান সরকার, 71, বরিশাল। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার হওয়া 7 আসামিকে 2 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। এদের মধ্যে আসামি শাহজালাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার 2 দিনের রিমান্ড শেষে গাজীপুরের মেট্রোপলিটন আদালত 3-এর বিচারক ওমর হায়দারের আদালতে মামলার 7 আসামিকে হাজির করা হয়। পরে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি শাহজালাল। এরপর আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল চন্দ্র দাস জানান, রিমান্ডে থাকার সময় জিজ্ঞাসাবাদে আসামিরা তুহিনকে হত্যার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অন্যদিকে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহের ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। প্রতিবেদনে নিহতের শরীরে 9টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এছাড়া হত্যাকারীদের মদতদাতা ও আশ্রয়দাতাদের পরিচয় উদ্ঘাটনের দাবি জানান তারা। সাংবাদিক সহ সাধারণ মানুষের হত্যাকাণ্ড এবং অপরাধ বাড়ায় প্রশাসনের দুর্বলতা এবং প্রচলিত বিচার ব্যবস্থাকে দায়ী করেন তারা। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে একাত্মতা জানায় জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্যজোট ও মানবাধিকার সংগঠন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা তুহিনকে হত্যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত উল্লেখ করে অপরাধীদের শাস্তির দাবি জানান। মানিকগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় সাংবাদিক সমিতি, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা। একই প্রতিবাদে সুনামগঞ্জেও রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে মানববন্ধন হয়। সাংবাদিক ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সেখানেও হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে বেলা 11টায় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। গাজীপুরে সাংবাদিক হত্যা এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর শাখা সংবাদ সম্মেলন করে। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রতিদিনই সাংবাদিক সহ সাধারণ মানুষ হত্যা, ছিনতাই ও চাঁদাবাজির শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। হাসিবা আলী বর্ণা, 71। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়িতে মানববন্ধন হয়েছে। সোমবার সরিষাবাড়ি প্রেস ক্লাবের সামনে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূরের স্বেচ্ছাচারিতা ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলার সর্বস্তরের জনগণ। রবিবার অপসারণের দাবিতে উপজেলা পরিষদ গেটের সামনে ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজনৈতিক দলের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ ছাত্র সমাজ সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ইউএনও মুশফিকুন নূর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এবং আওয়ামী লীগপন্থী ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের মাধ্যমে প্রশাসনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। অবিলম্বে এই স্বৈরাচারী ইউএনওকে অপসারণ করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের মূলজান এলাকা থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দিঘি ইউনিয়নবাসী। সোমবার ঢাকা আরিচা মহাসড়কের মূলজান এলাকায় ময়লার ভাগাড়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার শত শত মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে ময়লার ভাগাড় স্থাপন করা হয়। খোলা জায়গায় ভাগাড়ের ময়লার গন্ধে এলাকার ইউনিয়ন পরিষদ, 2টি বিদ্যালয়, মসজিদ, বাজার সহ শত শত বাড়িঘরের মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। 3 ফসলি জমিগুলো চাষাবাদ করতে পারছে না কৃষকরা। শিগগিরই ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে না নিলে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তারা। নাটোরের হালতি বিলের সাবমার্সেবল সড়কটি সংস্কার অনিয়ম ও দুর্নীতির সংবাদ 71 টিভিতে প্রচারের পর এটি তদন্ত করতে অভিযোগ দুদকে পাঠানোর নির্দেশ দিয়েছে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত 9 আগস্ট 71 টিভিতে নাটোরের হালতি বিলের সাবমার্সেবল সড়কে দুর্ভোগ শিরোনামে সংবাদটি প্রচারিত হয়। এরপর 10 আগস্ট নাটোরের নলডাঙ্গা আমলি আদালতের বিচারক মোহাম্মদ শানু আকন্দ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন। এরপর আদালত প্রতিবেদনটির পর্যালোচনায় এলজিইডির কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারের সংশ্লিষ্টতা পায়। আদালত জানায়, রাস্তা সংস্কারের কাজ না করেই বিল প্রদানের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা শাস্তিযোগ্য অপরাধ। পরে আদেশটি সাধারণ ডায়েরিভুক্ত করে 2 কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় নাটোরে পাঠাতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারক। রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ, এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ গণশুনানি হয়। অনুষ্ঠানে 35টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 72টি অভিযোগের মাধ্যমে 226 জন গণশুনানিতে অভিযোগ উপস্থাপন করেন। জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ জয়পুরহাট সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে। আওয়ামী লীগ সরকারের সময় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেঁষে প্রায় 5.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 1300 মিটার ওয়াকওয়ে নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙে পড়া কাজের অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক কর্মকর্তারা। সোমবার দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে দুদকের একটি টিম কুয়াকাটা সৈকতে এসে এ তদন্ত কাজ শুরু করে। তিনি বলেন, এ প্রকল্প নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে ঠিকাদারের অনিয়মের সত্যতা পেয়েছেন। এই প্রজেক্ট 4 কোটি 86 লক্ষ টাকার, যার মধ্যে 1 কোটি 76 লক্ষ টাকা ঠিকাদারকে দেওয়া হয়েছে, যা পুরো টাকাটাই সাগরের জলে ভেসে গেছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল বলে জানান তিনি। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। সোমবার রাজশাহীতে ছাত্র যুব গণ অধিকার পরিষদ জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করা হয় পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে নূর বলেন, উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব
উচ্চকক্ষে থাকবে। একটি কার্যকর পার্লামেন্ট হবে, নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে আগামী নির্বাচন এবং আগামী সংসদেই যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।